তো এই তিনটা পেজে নাকি আনিসা? হ্যাঁ ভাইয়া, আরেকটা এক্সট্রা পরে পাঠিয়েছি, এটা একসাথে করা হবে। তো এখন এখানের মধ্যে কাজটা কি? গ্যালিলিয়াম থার্মোমিটার কনসিস্টস অফ আ সেট অফ গ্লাস স্ফিয়ারস সাসপেন্ডেড ইন আ কলাম অফ এথানল। আচ্ছা, তো তাহলে একটা এথানলে এরকম কলামের মধ্যে কি করা হয়েছে, কয়েকটা গ্লাসের স্ফিয়ার এরকম ভাষায় রাখছে আর কি এরকম। তো এখানের মধ্যে কাজটা কি করতেছে, লেটস সি। Each sphere is filled with a quantity of water and is attached to a metal disc to give each metal sphere a different mass. আচ্ছা, তো তাহলে প্রত্যেকটার মধ্যে এরকম কি করা আছে, পানি ভরা আছে, কিন্তু ডিফারেন্ট ম্যাস ওয়ালা মেটাল ডিস্ক অ্যাড করা। তো তাহলে যেটাতে বেশি ম্যাসের মেটাল ডিস্ক থাকবে ওইটার কি হবে, ওয়েট হবে বেশি, আর যেটাতে লাইটার ম্যাসওয়ালা মেটাল ডিস্ক অ্যাড করা থাকবে ওইটার কি হবে, ম্যাস কম হবে নাকি আনিসা? তো এখন এখানের মধ্যে বলতেছে কি, the masses have been adjusted so that each sphere would float at rest when fully submerged in ethanol at the temperature marked on the disk. তো তাহলে এই যে এখানের মধ্যে দেখো স্পেসিফিক আমাদের টেম্পারেচার কতগুলি লেখা আছে, যে এই টেম্পারেচারে কি করবে, স্ফিয়ার গুলি ভেসে থাকবে। ওকে, মাঝখানেই ভেসে থাকবে? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমাদের নিচে পড়ে যাওয়ার কথা না। না না, এই যে এখানের মধ্যে যে ব্যাপারটা কি হয়, যে তোমার নিচে যখন পড়তেছে তখন কি, নিচে যখন পড়বে ওটা ওয়েট যদি কি থাকে আপথ্রাস্টের থেকে বড় হয় তো তখন নিচে অ্যাসেলারেট করবে। তো এখানের মধ্যে কি করছে তারা, সাবমেরিন যেরকম কি করে ইন বিটুইন একটা ডেপথের মধ্যে ভেসে থাকে না, যেখানে কি করে ওই যে আপথ্রাস্ট আর ওয়েটের মধ্যে ম্যানিপুলেট করে, আপথ্রাস্ট আর ওয়েট চেঞ্জ করে 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 একটা সার্টেন ডেপথে যায়, তো তখন কি করে দুইটাকে ব্যালেন্স করে ফেলে নাকি। তো তখন ওখানের মধ্যে একটা সার্টেন ডেপথে এরকম ভেসে থাকে, বুঝতে পারছো? তো এরকম ডিফারেন্ট কয়টা ডেপথে এরকম করে এর জন্য ভেসে থাকতে পারে। এখন বলতেছে hence the temperature can be deduced from the position of the spheres. তো তাহলে এই স্ফিয়ার গুলা কোনটা কোন পজিশনে আছে ওইটা দেখে কি করা যাবে, টেম্পারেচার ডিটারমাইন করা যাবে। টেম্পারেচার যদি কম থাকে তো তখন কি হবে, ভিসকসিটি বেশি নাকি, আর টেম্পারেচার যদি বেশি থাকে তো তাহলে ভিসকসিটি কম। ওকে, তো এখানে কোশ্চেনটা কি ছিল? না, আমরা জাস্ট এই কোশ্চেনটা বুঝিনি, এইজন্য। আচ্ছা, ওকে, এরপরে এমসিকিউ এই ফোন নাম্বারটা নাকি? হ্যাঁ, এটাতে না একটা কোশ্চেন ছিল, তুমি বলছিলে না যে এয়ার রেজিস্ট্যান্স যদি কিছু না বলা থাকে তাহলে নেগলিজিবল ধরে নিতে। তো আমি নেগলিজিবল ধরে সি দিছি, পরে দেখি এই आंसर। এইখানের মধ্যে তোমার যে ইয়েগুলা দিচ্ছে কি বলে, গ্রাফের যে লাইনগুলো আছে লাইনগুলো দেখো তো, খেয়াল করো তো। ইনিশিয়ালি এখানে এটা কি ইকুয়াল টাইম ইন্টারভাল পর পর ছবিগুলো নেওয়া হয়েছে নাকি? তো প্রথমে এই পজিশন, এরপর এই পজিশন, তো তাহলে 1 নাম্বার ইমেজ আর 2 নাম্বার ইমেজের মধ্যে এতটুকু ডিসটেন্স কভার করছে। প্রত্যেকটা ইমেজের ইন বিটুইন যে টাইমগুলো কি কনস্ট্যান্ট তো নাকি আনিসা? হ্যাঁ। তো তাহলে এখানের মধ্যে দেখো এর পরেরটাই কি হয়ে গেছে, হরাইজন্টাল ডিসটেন্সটা কমে গেল না? হ্যাঁ ভাইয়া, বুঝছি। তো তাহলে যে হরাইজন্টাল ডিসটেন্সটা যে কমে যাচ্ছে এর জন্য গ্রাফটা দিয়ে দিছে। গ্রাফ যদি দেওয়া না থাকতো তো তাহলে আমাদের ওরকম ভাবে বলতে পারতাম, বুঝতে পারছো? এখানের মধ্যে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ইকুয়াল টাইমে হরাইজন্টাল ডিসটেন্সটা কম কভার করতেছে। প্রথমে বেশি ডিসটেন্স কভার করতেছিল, দেন আস্তে আস্তে কমতেছে। তো তার মানে কি, দা হরাইজন্টাল ভেলোসিটি ইজ ডিক্রিজিং। ওকে, তো তাহলে এটা and a straddle jump or Fosbury flop, এটা নিয়ে তো আমরা মনে হয় বলছিলাম নাকি? এর মধ্যে কোশ্চেনটা কি বলো? না মানে বলছিলাম, ওটা আমি ভুলে গেছি।
আচ্ছা আচ্ছা, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো, আমরা একটা ইউ শেপড অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে কথা বলছিলাম, মনে আছে? একটা ইউ শেপড অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায়? নিচে। সেন্টার অফ গ্র্যাভিটিটা কিন্তু বডির বাইরে, বুঝছো? সেন্টার অফ গ্র্যাভিটিটা আসলে কোন পয়েন্ট বলো তো? যেই পয়েন্টে ডানে বামে উপরে নিচে ম্যাসটা কি থাকবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট থাকবে নাকি? তো অনেকজনে যে একটা ভুল করে, তারা এই জায়গাটায় যে দেখছো রেড কালার দিয়ে যে ডট দিলাম, তারা এই জায়গাটায় ভাবে যে সেন্টার অফ গ্র্যাভিটিটা, কিন্তু আসলে কিন্তু এটা ভুল। তারা একটা জায়গায় জাস্ট চিন্তা করতেছে, কি চিন্তা করতেছে, যে এই সাইডে ডানে আর বামে সিমেট্রিক্যালি ম্যাচটা আলাদা করা। ইয়েস, ডানে বামে ম্যাচটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা আছে, দ্যাটস ভেরি গুড। কিন্তু এই পয়েন্টের উপরের দিকে ম্যাচটা বেশি আর এই পয়েন্টের নিচের দিকে ম্যাচ কম না? তো তাহলে কি এটা সেন্টার অফ গ্র্যাভিটি হইলো পুরোপুরি? তো তাহলে এটা হওয়ার জন্য কি করা লাগবে? ইট উইল বি সামওয়্যার অ্যারাউন্ড দিস পয়েন্ট। সো তাহলে কি, এখন ডানে বামে তো আগেই সিমেট্রিক্যালি সমান সমান ছিল, এখন দেখো এই পয়েন্টের উপরে এতটুকু ম্যাচ আর নিচে এতটুকু ম্যাচ। তো তাহলে দুইটা মিলে কি, দেয়ার উইল বি আ সাম সার্টেন পয়েন্ট যেখানে উপরের আর নিচের ম্যাচ গুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, সাইডের ম্যাচ গুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। সো তাহলে দ্যাট উইল বি দ্য অ্যাকচুয়াল সেন্টার অফ গ্র্যাভিটি নাকি? এইখানে আমরা নিজেরা আমাদের বডিটা যদি এমন ভাবে বেন্ড করে, যেটা কি করছে যে ফসবারি ফ্লপের সময় করছে, দেখছো? তো নরমালি আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা আমাদের বেলিতে থাকে, তাই তো? কিন্তু এই যে ফসবারি ফ্লপের সময় এই জাম্পারটা যখন কি করলো, নিজের বডিটাকে এমন ভাবে বেন্ড করলো, তো তখন তার সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় আসছে? আউটসাইড হিজ বডি নাকি? এখন দেখো কাজটা কি, এটা করলে আমাদের লাভটা কি হয়? এটা করলে আমাদের লাভটা হলো এরকম। সো দিস ইজ দ্য পোল। এই পোলের উপর দিয়ে লাফ দিয়ে যাইতে হবে, ঠিক আছে? কি করা লাগবে? এই পোলের উপর দিয়ে জাম্পারকে পাস করতে হবে ইন অর্ডার টু স্কোর পয়েন্টস। সো এখন দোনোজন জাম্পার যখন নাকি গ্রাউন্ডে, বিফোর জাম্পিং, যখন নাকি তারা গ্রাউন্ডে আছে স্ট্যান্ডিং অবস্থায়, তখন তাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা এই পজিশনে। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটা এইখানে। এখন দুইজন দুই টেকনিক দিয়ে জাম্প দিচ্ছে। একজন কি করতেছে, একজন বডিটাকে এরকম বেন্ড করে ফেললো, তো তাহলে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা কি, বিলো হিজ বডি নাকি? আর আরেকজন স্ট্র্যাডল জাম্প করছে, যে নাকি কি পুরো বডিটাই ওভার দা পোল দিয়ে নিয়ে গেছে। তো তাহলে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় আছে? তার বডির মধ্যেই আছে। বুঝতে পারতেছো? তো এখন দেখো তো, কার সেন্টার অফ গ্র্যাভিটির ডিসপ্লেসমেন্টটা বেশি হয়েছে আর কার সেন্টার অফ গ্র্যাভিটির ডিসপ্লেসমেন্টটা কম হয়েছে? স্ট্র্যাডল জাম্প করছে তারটা বেশি। স্ট্র্যাডল জাম্পের ওখানে সেন্টার অফ গ্র্যাভিটিটা বেশি উপরে তুলতে হয়েছে। তো তার মানে কি, the GP that had to be gained by the jumper, ওইটা কি লাগছে? স্ট্র্যাডল জাম্পের টেকনিকে বেশি লাগতেছে। তো এটা কি, এইটা আমাদের তাহলে লেস এফিশিয়েন্ট একটা টেকনিক। দোনোজনে কিন্তু কাজ সেম টাইপের পয়েন্ট অ্যাকমপ্লিশ করছে, কিন্তু একজন কি করছে, অল্প কষ্টে বেশি পয়েন্ট পাইলো না। তো তাহলে এই জিনিসটা আর কি, যে সেন্টার অফ গ্র্যাভিটিটা কম উপরে তুলতে হয় ফসবারি ফ্লপের সময়, তো এর জন্য কি করতে পারে, ওখানে লেস এফোর্টে আর লেস এনার্জি ট্রান্সফারে বেশি পয়েন্ট স্কোর করা যায়। তো এই জিনিসটা ওকে। এরপরে বাকিরা তোমরা প্রবলেমস গুলো নোট ডাউন করছো? প্রভা, কাবিও, মারিয়া, রাফিন? ভাইয়া, ইররেগুলার অবজেক্টের যে আমরা তোমার সেন্টার অফ গ্র্যাভিটিটা বের করি না বানসেন বার্নার দিয়ে, ওটা একটু আবার এক্সপ্লেইন করে দাও। কি দিয়ে? ওই যে বানসেন বার্নার দিয়ে একটা এক্সপেরিমেন্ট করি না, বানসেন বার্নার দিয়ে ইরেগুলার শেপড অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি পুরাই দিবা? আরে এই যে এখানেই তো বুকে লেখা না, এই যে দেখো পেজ নাম্বার 18-এ।
পেজ নাম্বার 18 বানসেন বার্নার ইউজ করছে। মানে ওইটা তো আছে না? কই আছে দেখে, পেজ নাম্বার 18 কই? হ্যাঁ হ্যাঁ, এটাই এক্সপেরিমেন্টটাই বুঝাও। এটা বানসেন বুঝি। বার্নার। মাথা মোটা তোমার ঠিক আছে? আরে ভাইয়া, তোমাকে বলার জন্য বলছি। এটা বিউরেট স্ট্যান্ড। আল্লাহ, বানসেন বার্নার কই, বিউরেট স্ট্যান্ড কই? তোমার তো পুরো অবস্থাই খারাপ। ওকে, এখানের মধ্যে আমরা দেখি যে বিউরেট স্ট্যান্ড দিয়ে কিভাবে করা যায়। মেইন তোমার প্রসেসটা কেমন, ইদার এমন কাজ করতে পারো যে বিউরেট স্ট্যান্ডটা তো একটা, এই যে এটা হলো তোমার একটা ফিক্সড পয়েন্ট, যে এটা হলো পিভট পয়েন্ট। তো পিভট পয়েন্টে তুমি এরকম অবজেক্টটাকে ডানে বামে সরাইতেছো, দেন ইভেনচুয়ালি একটা পয়েন্টে এসে সে কি হবে, সেন্টার অফ গ্র্যাভিটি বরাবর যখন মিলে যাবে, তো তখন কি হবে, সে স্টেবল ভাবে দাঁড়ায় থাকতে পারবে। নাকি যে আমরা ওরকম হাত দিয়ে স্কেল বা হাত দিয়ে পেন্সিল ওরকম ব্যালেন্স করি না, হাত দিয়ে যে আমরা একটা পেন্সিল ওরকম ব্যালেন্স করে রাখতে পারি, ওটা কিভাবে, পেন্সিলের সেন্টার অফ গ্র্যাভিটি ছাড়া অন্য কোনো পয়েন্টে যদি তোমার আঙুলটা রাখো, তো তখন কি পেন্সিলটা স্টেবল থাকবে নাকি উল্টায় পড়ে যাবে? উল্টায় পড়ে যাবে। তো তাহলে এই জিনিসটা কখন স্টেবল থাকবে, যখন নাকি সেন্টার অফ গ্র্যাভিটি এক্স্যাক্টলি ওই পিভট পয়েন্টের বরাবর থাকবে। ওকে, তো এইভাবে একটা করা যায়। আর এই জায়গাটায় যে কাজ করছে দেখো, এই জায়গাটায় তারা এত ডানে বামে সরানোর এত প্যারা নেয় নাই, ঠিক আছে? তারা ডানে বামে সরানোর প্যারা না নিয়ে কি করছে দেখো, যে তুমি র্যান্ডম একটা জায়গায় যেখানে ইচ্ছা ওখানে পিভট করলা। তো এখন একটা অবজেক্ট কি করবে, একদিকে হেলে যাবে নাকি, যদি পিভট বরাবর সেন্টার অফ গ্র্যাভিটিটা না থাকে, তো তখন কি করবে, একদিকে বাঁকায় যাবে না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো তাহলে একদিকে ওরকম বাঁকায় গেল। তো যেই দিকে বাঁকায় গেছে মানে কি, ওই দিকে ওয়েটটা বেশি, আর যেই দিকে উপরে উঠে গেছে ওই জায়গায় কি ওয়েটটা কম, তাই তো? বুঝতে পারতেছো কি বলতেছি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। তো এখন এখানের মধ্যে কাজটা দেখো, এটা কিভাবে বোঝানো যায়, মনে করো এইভাবে বোঝায়। সেন্টার অফ গ্র্যাভিটির নাম লিখে রাখছিলাম এসএস। আচ্ছা, তো তাহলে যেই কথা বলতেছে একটা জিনিস খেয়াল করো, মনে করো তুমি আর প্রভা, ঠিক আছে? প্রভার ম্যাস কত এইটা আমরা জানি না, তো প্রভার ম্যাস আমরা বের করতে চাই, ঠিক আছে? প্রভার ম্যাস বের করতে চাই, এটাও বলা যায়, আর এমন বলা যায় যে মনে করো হিয়ার ইজ আ পিভট। তো এখন এই একটা কাঠের টুকরা আছে, তো এই কাঠের টুকরার সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায়, তুমি এটা কি করতে চাও, বের করতে চাও। তো এখন কাঠের টুকরাটাকে যদি এমন একটা জায়গায় পিভট করি, সে কি হরাইজন্টাল থাকবে নাকি এরকম হেলে পড়ে যাবে? হেলে পড়ে যাবে। ওকে, হেলে পড়ে গেল, ভালো কথা। তো এখন সরি, এরকম হেলে পড়ে গেছে, ঠিক আছে? এখন আমরা কি করব, এইখানে মনে করো তোমার ম্যাস তুমি তো জানো নাকি, তুমি তোমার জি ম্যাস ভাইয়া। জানো। তো এখন তুমি কি করলা, তুমি কাঠের এক সাইডে এরকম বসলা, মনে করো সিসো এটা অনেক ভারী, তো এখন তুমি কি করলা, এক সাইডে এরকম বসলা। তো এখন কি হবে, এখন তুমি বসে যদি একটু সামনে পিছে এরকম মুভ করো, এরকম একটা সুটেবল একটা পজিশন পাবা না, যে সময় কি হবে, যে সময় এই হেলে যাওয়া এই কাঠের টুকরাটা বা স্টিলের টুকরাটা এরকম আবার স্টেবল হবে নাকি? বুঝতে পারলা কি বললাম, যে তুমি হ্যাঁ হ্যাঁ এরকম যে হেলে গেছিল, তো এখন তুমি অপোজিট এন্ড থেকে নোন একটা ফোর্স এক্সার্ট করবা, বুঝছো? তো নোন একটা ফোর্স এক্সার্ট করে ওই ফোর্সের পজিশনটা একটু আশেপাশে সরায় এমন একটা পয়েন্ট পাবা যেখানে কি হবে, সরি ইরেজার দিয়ে দাগ টানতেছে, কি অবস্থা। তো যেখানে সুন্দর মতো হরাইজন্টাল এমন পজিশনে আসবে। নাও হাউ টু ফাইন্ড দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। তো এখন
পিভট থেকে তোমার ফোর্সের ডিসটেন্স কত এটা তুমি জানো, এন্ড তুমি কত ফোর্স অ্যাপ্লাই করতেছো এইটাও তুমি জানো নাকি? জি ভাইয়া। তো তাহলে ইউ নো the force you are exerting and also the distance from the pivot. And তুমি আরেকটা জিনিস কি জানো, যে যে কাঠের টুকরাটা, এই কাঠের টুকরার ওয়েট জানো। তো কাঠের টুকরার ওয়েট জানো, ভালো কথা, কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় এটা তুমি জানো না। তো তাহলে এটা কি হবে? কাঠের টুকরার সেন্টার অফ গ্র্যাভিটি এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, উই ডোন্ট নো। সো তাহলে উই র্যান্ডমলি চুজ আ পজিশন এন্ড সে that the center of gravity of this object is x distance away, বলা যায়? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এই কাঠের টুকরার ওয়েট হলো এইটা, ওয়েটের ভ্যালু জানো, কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটিটা পিভট থেকে x ডিসটেন্স কত দূরে আছে ওটা জানো না। এইটাই বের করলে কি পেয়ে যাব? সেন্টার অফ গ্র্যাভিটির পয়েন্টটা পেয়ে যাব নাকি? হ্যাঁ ভাইয়া। তাহলে এই কাঠের টুকরা যে উডেন ব্লকের ওয়েট ইনটু x is equal to তুমি যে ফোর্স অ্যাপ্লাই করছিলা ইনটু তোমার অ্যাপ্লাই করা ফোর্সটা যতটুকু দূরে ছিল পিভট থেকে। তো তাহলে তোমার ফোর্স যেটা এক্সার্ট করছো এটা জানো, তুমি পিভট থেকে কত দূরে থেকে ফোর্স এক্সার্ট করছো এটাও জানো, এন্ড কাঠের টুকরারও ওয়েটের ভ্যালু জানতো। সো এখন x এর ভ্যালু বের করতে পারবা। তো x এর ভ্যালু যদি পেয়ে যাও তো তখন তুমি কি পেয়ে গেছো? সেন্টার অফ গ্র্যাভিটিটা কোন পজিশনে আছে ওইটা পেয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝছি। তো এখানের মধ্যে এরকম সেম, যে এই ঝাড়ুটা, ঠিক আছে, এই ব্রুমস্টিকটা এরকম ঝুলাই দিছে, তো ব্রুমস্টিকটা কি করবে? এরকম হেলে যাবে। তো এইখান থেকে যে হেলে যায়, যে পেনটা উপরে উঠে গেছে, তো ওখানে একটা নোন ফোর্স এক্সার্ট করে করে কি করব? জিনিসটাকে ব্যালেন্সে আনবো। তো তখন ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ সমান সমান ধরে উই উইল ডিটারমাইন যে সেন্টার অফ গ্র্যাভিটিটা কোন পয়েন্টে আছে। ওকে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, নেগেটিভ ডিরেকশনে, হ্যাঁ হ্যাঁ, ভেলোসিটির এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশনে যদি অ্যাক্সেলারেট করে ওইটাকেই আমরা বলি ডিসেলারেশন, বুঝছো? নেগেটিভ অ্যাক্সেলারেশন আর ডিসেলারেশন একই কথা। ওকে? আচ্ছা, স্টুডেন্ট বুকে পেজ নাম্বার 36 এ গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ এক্সপেরিয়েন্সড বাই মাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার। এই যে আমরা এটা ও লেভেলসে থাকতে সময় পড়ছিলাম না প্রভা, যে the gravitational force is directly proportional to the product of the masses and gravitational force is inversely proportional to the square of the distance between them, মনে আছে? তো ওখানের মধ্যে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটাও কি F equal to mg না? তো তাহলে F টা যদি ডিসটেন্সের সাথে এইভাবে রিলেটেড থাকে তো তাহলে g এর সাথে রিলেশনটা কি হবে? সেম, যে ডিসটেন্সটা হলো ইনভার্স স্কয়ার রিলেশনশিপ মেইনটেইন করে, মানে ডিসটেন্স যদি ডাবল হয় তো তাহলে ফোর্স হয়ে যাবে কত? 1/4 নাকি? মনে আছে ও লেভেলসে এরকম একটা জিনিস যে পড়ছিলাম? ওকে, সো তাহলে মনে না থাকলে পরে ওই জিনিসটা দেখায় দিই, সমস্যা নাই। এই জিনিসটা গ্র্যাভিটেশনাল ফোর্স তোমার দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে, যে এই দুইটা অবজেক্টের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে তাদের ম্যাস গুলার প্রোডাক্ট আর ডিসটেন্সের সাথে রিলেশনশিপটা কেমন? ইনভার্স স্কয়ার রিলেশনশিপ। এই যে ডিসটেন্স বিটুইন দ্য ম্যাসেস যদি ডাবল করা হয় ফোর্সটা কি হয়ে যাবে? কোয়ার্টার্ড হয়ে যাবে। ডিসটেন্স যদি 3 টাইমস করা হয় ফোর্সটা 1/9 হয়ে যাবে। এটাকে কি বলা হয়? ইনভার্স স্কয়ার ল। এটা আমাদের এএস এ নাই, এএস এ ওরকম কোশ্চেন আসবে না, এটা নিয়ে আমাদের A2 তে আছে, বুঝছো? A2 তে গ্র্যাভিটেশনাল ফিল্ড এন্ড অ্যাস্ট্রোফিজিক্স যখন ইউনিট 5 এর একদম লাস্টে, ওখানে আমরা এটা পাবো, আবার ওইটা নিয়ে ক্যালকুলেশন আসবে।
এখন এটা নিয়ে তেমন বেশি মাথা ঘামানোর দরকার নেই, বাট ও লেভেলস আমাদের এরকম ছোট করে লেখা ছিল, বুঝছো প্রভা? ওকে, আচ্ছা আনিসা মনে হয় এরপর আরো একটা দিছো, আচ্ছা, দেখি। আমি এখন দেখে দেখে বুঝে গেছি। ওকে, এরপরে আর কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম? পেজ নাম্বার 38 এর এক্সপেরিমেন্ট, লেটস সি। এক্সপেরিমেন্টস গুলো যদি আমরা লিখে দিচ্ছি এটা করব, এখন আমাদের সময় আছে আমরা দেখে ফেলি। পেজ নাম্বার 38 এর এক্সপেরিমেন্টটা বুঝো নাই, লেটস সি। তো এখন এখানের মধ্যে কি বলতেছে যে জি মানে ওই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ভ্যালুটা এনার্জি কনজারভেশনের কনসেপ্ট ইউজ করে বের করবে, ঠিক আছে? তো এখন এই গ্রাফ স্কেচিং টেকনিক এটা তো জানো, ওই যে আমাদের একটা স্ট্রেট লাইন ইকুয়েশনের সাথে কিভাবে কি কম্পেয়ার করি। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, there are a number of different experimental methods for finding the gravitational field strength. Okay, so in this example or in this explanation আমরা এনার্জি কনজারভেশনের ব্যাপারটা ইউজ করব, যে উপরে যখন ছিল তার একটা জিপি ছিল, যখন নিচে নামবে we will assume যে জিপি গুলো সব কিসে কনভার্ট হবে, কেইতে কনভার্ট হবে নাকি প্রভা? সো তাহলে জিপি গুলো সব কেইতে কনভার্ট হবে এটাই আমরা অ্যাজিউম করব। সো ওইটার জন্য জিপি মানে হলো mgh আর ke হলো হাফ mv স্কয়ার, তো ওখানে থেকে আমরা কি করতে পারবো, জি এর ভ্যালুটা ডিটারমাইন করতে পারবো। সো লেটস সি। তো বলতেছে one example of this relies on the transfer of gravitational potential energy to kinetic energy. In this experiment we measured the velocity that has been reached by a falling object after it has fallen under gravity from a certain height. তো তার মানে একটা সার্টেন হাইট থেকে নিচে নামার পরে, এই যে একটা সার্টেন হাইট নিচে নামার পর ইনিশিয়ালি তো তাকে আমরা সিম্পলি কি করতেছি, ড্রপ করতেছি। সো ইনিশিয়াল ভেলোসিটি কত, 0, রাইট? তো ইনিশিয়ালি ভেলোসিটি হলো 0, তো তার মানে ইনিশিয়ালি কোনো কাইনেটিক এনার্জি নাই, মানে ইনিশিয়ালি যাই এনার্জি পুরাটাই কি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, সো যখন নাকি এরকম নিচে নামতেছে, এই যে ইয়েলো কালার দিয়ে মার্ক করা আছে দেখছো, এই অ্যারো বরাবর এখানে কি রাখা আছে, একটা মোশন সেন্সর রাখা। তো এই মোশন সেন্সরটা ওরকম আমাদের লাইট গেটের মতো, যেটা কি করতে পারে, কোন একটা সার্টেন ডিসটেন্স একটা অবজেক্ট ফল করতে কতটুকু সময় নিল ওইটা বের করতে পারে। সো তাহলে আমরা ডিসটেন্স আর টাইম জানলে কি করতে পারবো, ভেলোসিটি পাবো না এট দ্য বটম অফ দ্য ফল। আচ্ছা, তো তাহলে একদম বটম অফ দ্য ফলে ভেলোসিটি কত এটা জানি, এন্ড কত হাইট থেকে রিলিজ করতেছে ওইটাও জানি নাকি? সো উই নো দ্য ভেলোসিটি, উই নো দ্য হাইট। তো এতটুকু যদি বুঝে থাকো, তো এখন দেখো তো mg into delta h is equal to half mv square, মানে কি ওই যে gp is equal to ke, এটা বলছি, ঠিক আছে? এখন দেখো তো ম্যাথ গুলি কাটাকাটি চলে যায় নাকি? আচ্ছা, এখন আমরা তো জাস্ট একটা সেট অফ রিডিং নিব না, আমরা তো ফিজিসিস্ট, আমরা মাল্টিপল এরকম রিডিং নেই, তাহলে যেন এটা নিয়ে কি করতে পারি, গ্রাফ আঁকতে পারি। তা আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা বলতো? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো আমাদের হাইট অফ রিলিজ, যে আমরা কত হাইট থেকে ছাড়বো এটা আমাদের নিজেদের উপর, ইচ্ছা হলে উপর থেকে ছাড়তে পারি, ইচ্ছা হলে নিচে থেকে ছাড়তে পারি। সো হাইটটা কি হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাকি? আর কত হাইট থেকে ছাড়তেছি ওইটার উপরে ডিপেন্ড করবে বটম অফ দা ফলে ভেলোসিটি কত হবে, তাই না? সো তার মানে ভেলোসিটিটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বুঝতে পারতেছো? সো তাহলে হাইটটা হবে এক্স অ্যাক্সিসে আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো ওয়াই অ্যাক্সিসে। ভালো কথা। তো তাহলে আমাদের কি আসে, g delta h is equal to half v square, or v square টাকে যদি সাবজেক্ট করি তো তাহলে v square is equal to 2g into delta h। এটা নিয়ে কোনো প্রবলেম আছে? হ্যাঁ, দুইটা কোশ্চেন দাও মারিয়া গ্রুপে, সমস্যা নেই। ওকে, তো এতটুকু তো বুঝছো। নাও সি, যে আমাদের শুধু যদি কি করে ভি ওয়াই অ্যাক্সিসে আঁকি, তো তাহলে কি গ্রাফটা স্ট্রেট লাইন হবে?
তো তাহলে ওয়াই অ্যাক্সিসে কি প্লট করতে হবে, ভি স্কোয়ার, আর এক্স অ্যাক্সিসে হলো ডেল্টা এইচ। তো তাহলে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এখানে তো প্লাস কিছু নাই মানে জিরো। তো তাহলে y ইন্টারসেপ্ট জিরো মানে কি, অরিজিন দিয়ে পাস করবে। তো এখন দেখো হাইট হলো এক্স অ্যাক্সিসে, বি স্কোয়ার হলো ওয়াই অ্যাক্সিসে, তো তাহলে গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, 2g নাকি। সো গ্রেডিয়েন্ট অফ দা গ্রাফ থেকে আমরা পাবো 2 ইনটু গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। সো তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ উইল বি ইকুয়াল টু হোয়াট, গ্রেডিয়েন্ট ডিভাইডেড বাই 2 নাকি। গ্রেডিয়েন্ট ডিভাইডেড বাই 2 করলে g এর ভ্যালুটা পেয়ে যাবো, ঠিক আছে। ওকে, তো আমরা মারিয়া কি গ্রুপে দিছো কোশ্চেন? এইটা তো এখন এখানের মধ্যে দেখ কাজটা কি, ব্যাপারটা হলো তোমার ফার্স্টে তো ইউনিফর্ম একটা যে রড ছিল ওইটার কি সেন্টারে আমাদের হবে সেন্টার অফ গ্র্যাভিটি। এখন কি করা হয়েছে, দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল নেওয়া হয়েছে। রাইট হ্যান্ড সাইডে কেমন ম্যাটেরিয়াল, the right hand half of the new rod has double the density but half the diameter, ঠিক আছে। তো তাহলে ডেনসিটি হলো 2 টাইমস কিন্তু ডায়ামিটার কত, হাফ। সো এখন দেখো তো লেন্থ তো দোনোটার সমান, রাইট। এই সাইডের লেন্থ আর এই সাইডের লেন্থ ইকুয়াল না মারিয়া? ওকে, সো লেন্থ হলো সমান, তো এখন ডায়ামিটার বলছে মানে কি রড ওইটার তাহলে শেপটা কি সিলিন্ডার শেপ, বুঝতে পারতেছো? ওকে, সো এখন এই সাইডের জন্য আমরা ভলিউম যদি কি বলে, এই সাইডের জন্য যদি আমরা ম্যাস বের করতে চাই অর ওয়েট বের করতে চাই যেটাই বলো, সো এখন ওয়েট ইজ ইকুয়াল টু হোয়াট, W ইকুয়াল টু mg। সো এখন ম্যাসকে কি লেখা যায়, ডেনসিটি ইনটু ভলিউম লেখা যায়। সো এখন ডেনসিটিটা কি বলছে, ডেনসিটিটা হলো ডাবল, তাই না? রাইট সাইডের ওইটার জন্য ডেনসিটিটা হলো ডাবল, তাহলে ডেনসিটি হলো 2 টাইমস, আর ভলিউমটা কি হবে, পাই আর স্কয়ার এইচ অর পাই আর স্কয়ার এল যেটাই বলো ইনটু জি নাকি। তো তাহলে 2 রো, এখন ডায়ামিটার হাফ মানে কি রেডিয়াসটাও হাফ, তাই তো? তাহলে রেডিয়াসটা, তাহলে এখানে কোনো দেখো কি আসে, 2 ইনটু রো পাই আর স্কয়ার বাই 4, এই যে আর বাই 2 পুরাটার স্কয়ার, তো তার মানে নিচে যে 2টা আছে ওইটার স্কয়ার হবে নাকি মারিয়া, ইনটু এল ইনটু জি। সো দিস বিকামস হাফ রো পাই আর স্কয়ার এল জি। এতটুকু বুঝলা? রাইট হ্যান্ড সাইডের জন্য ওয়েটটা বের করলাম, ঠিক আছে। এখন লেফট হ্যান্ড সাইডের জন্য জিনিসটা কি হবে, রো ভি জি। লেফট হ্যান্ড সাইডের ডেনসিটিটা তো রো, ভলিউমের জায়গায় কি হবে, পাই আর স্কয়ার এল ইনটু জি। তো এখানে ডেনসিটি তো রো আর এখানে ডেনসিটি ছিল ডাবল, এইখানে রেডিয়াসটা হলো আর, আর ওখানে রেডিয়াসটা কি ছিল, হাফ আর। তো তাহলে এটা কি আসছে, পাই কি বলে, রো পাই আর স্কয়ার এল ইনটু জি। তো এটা হলো লেফট হ্যান্ড সাইডের জন্য, এটা রাইট হ্যান্ড সাইডের জন্য। তো কোন জায়গার ম্যাসটা বেশি, কোন জায়গার ওয়েট বেশি আর কোন জায়গার ওয়েট কম বলো তো? রাইটেরটা হলো হাফ রো পাই আর স্কয়ার এল জি, আর লেফট সাইডেরটা হলো জাস্ট রো পাই আর স্কয়ার এল জি। তো কোন ম্যাসটা বড় হইলো বা কোন ওয়েটটা বড় হইলো, লেফটের ম্যাস,
লেফটের ম্যাস অর ওয়েট বড়, তো তার মানে সেন্টার অফ গ্র্যাভিটি কোন সাইডে শিফট করবে? তাহলে লেফটের দিকে শিফট করবে। বুঝতে পারছো? তো এটাই। ওকে, সো এটা পাঠিয়ে রাখি ওখানে গ্রুপেই। এখন এই জায়গাটা, এখানের মধ্যে কাজটা কি দেখো, যে কি করবে স্কিয়াররা স্কি জাম্পিং যে করে, তো এখন কি করবে, ফার্স্ট একটা সার্টেন টেক অফ এর জায়গা থাকবে, যে তারা তো জাস্ট জায়গায় থেকে তো আর লাভ দেয় না, তারা কি করে একটা রান আপ নেয়, তো একটা রান আপ নিয়ে দেন কি করে জাম্প করে এমন টাইপের। তো এখন বলছে কি যে প্ল্যাটফর্মটা, যে ওই টেক অফ প্ল্যাটফর্মটা কি করা হয়, টেক অফ প্ল্যাটফর্মটা তারা প্রথমেই ডিসাইড করে না, প্রথমে একটা জায়গা দিল টেম্পোরারি, তো ওখান থেকে প্রথমে কতগুলি ট্রায়াল রান দেয়। তো ট্রায়াল রান দিয়ে তারা কি টেস্ট করে, ট্রায়াল রান দিয়ে তারা টেস্ট করে যে স্কিয়াররা কতটুকু দূরে যাচ্ছে। তারা যদি লাফ মেরে বেশি দূরে চলে যায় তো তখন কিসের রিস্ক থাকে, এরকম ইনক্লাইন সারফেসে পড়ার থেকে তারা যদি অনেক দূরে যে এরকম ফ্ল্যাট সারফেসে এখানে এসে পড়ে, তো তখন কি হবে, অনেক বড় একটা ইম্প্যাক্ট ভেলোসিটি পাবে না, তো তখন কি থাকে, তাদের ইনজুর্ড হওয়ার রিস্ক থাকে। বুঝতে পারতেছো কি বলতেছি? তো তাহলে ওই জিনিসটা অ্যাভয়েড করতে তারা কি করে, ওই ট্রায়াল রান গুলা দিয়ে দিয়ে এই কাজটা করে। কি বলতেছে দেখো, ইন আ কম্পিটিশন ski jumpers ski down and in run and take off from a platform, এই যে টেক অফ প্ল্যাটফর্মটা হলো এটা, এখানে থেকে জাম্প করে। ওকে, the aim to land as far as possible, তো এটা তো নরমাল যে খেলায় যারা নাকি যত দূরে যাইতে পারবে লাফ দিয়ে তারা জিতবে, স্কোর বেশি হবে আর। তো the scoring is based on the distance traveled by the ski jumper beyond the K point, তো তার মানে মিনিমাম একটা পয়েন্ট আছে যে জাম্প দিয়ে মিনিমাম এই পয়েন্ট পার করতে হবে, আর না হলে পরে ডিসকোয়ালিফাই, যেটা নাকি ডাউন দা স্লোপ 120 মিটার নিচে আছে। তো তার মানে ওই টেক অফ প্ল্যাটফর্ম থেকে হাইপোটেনাস ডিসটেন্স 120 মিটার নিচে হলো পয়েন্ট কে, তো তার মানে মিনিমাম এই ডিসটেন্সটা ট্রাভেল করতে হবে, আর না হলে পরে পয়েন্টই কাউন্ট হবে না। তো বলতেছে বিফোর দ্য কম্পিটিশন বিগিনস দ্য স্কি জাম্পার্স হ্যাভ প্র্যাকটিস রানস, কেন, ওই যে যেটা বললাম, ইফ স্কি জাম্পার্স ল্যান্ড টু ফার বিয়ন্ড দ্য কে পয়েন্ট, যে কে পয়েন্ট থেকে যদি বেশি দূরে পড়ে, তো তখন কি দ্য ইনিশিয়াল স্টার্ট পয়েন্ট অন দ্য ইন রান ফর দ্য কম্পিটিশন উইল বি একটা লোয়ার পজিশন। তো তাহলে ইন রানের পয়েন্টটা নিচে নামাইলে কি লাভ হয়, ইন রানটা এই যে এই ইনক্লাইন সারফেসটা যেটা নাকি ওই রান আপ নেওয়ার জন্য, তো ইন রান যত উপরে থাকবে তত কি ইনিশিয়াল জিপিটা বেশি হবে না, তো ইন রান যত উপরে ইনিশিয়াল জিপি তত বেশি, ইন রান যত নিচে ইনিশিয়াল জিপি তত কম। তো ইনিশিয়াল জিপি যদি বেশি হয় ওইটার জন্য ফাইনাল কাইনেটিক এনার্জিটাও কি হবে, বড় হবে। তো কাইনেটিক এনার্জি বেশি পাইলে তারা বেশি দূরে যায় করবে, কিন্তু এক্সেস কাইনেটিক এনার্জি হয়ে গেলে আবার সমস্যা আছে। কি সমস্যা, তখন তাদের ইনজুর্ড হওয়ার রিস্ক থাকে, or সেফটি কমে যায়। তো বলতেছে এক্সপ্লেইন ইন টার্মস অফ ইনিশিয়াল এনার্জি অফ দ্য স্কি জাম্পার্স why starting height at a lower position will result in a safer landing। তো লোয়ার পজিশনে থাকলে ইনিশিয়াল জিপি থাকবে কম, তো ওই জিপি থেকে যে কাইনেটিক এনার্জি জেনারেট হবে ওইটাও হবে কম, তো তখন ল্যান্ডিং এর সময় ভেলোসিটিটা কম থাকবে, আর ডিসটেন্সটা কম কভার করবে আর কি, সেফলি স্নো এর উপরে ল্যান্ড করবে, আর ট্র্যাকের মধ্যে থাকবে। যদি বেশি দূরে চলে যায় তো তখন আউট অফ দা ট্র্যাক দূরে ডেঞ্জারাস কোন জোনে যে অনেক হাই ভেলোসিটিতে পড়তে পারে, তো তখন ইনজুরি রিস্ক থাকতে পারে। বুঝতে পারছো? ওকে, এরপরে আর কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম? আর কারো কি কোনো প্রবলেম আছে? আচ্ছা, ফ্যাক্ট শিটে পেজ নাম্বার 12 এর কলিশনের গ্রাফ, আচ্ছা একটা স্ক্রিনশট দিয়ে যদি দাও গ্রুপের মধ্যে, তো তাহলে ওটা এক্সপ্লেইন করতে ইজি হবে, তাড়াতাড়ি হবে আর কি। বুঝছো প্রভা? স্ক্রিনশটটা দাও, আমরা দেখি। আচ্ছা, নেক্সট মিটিংটা জয়েন করো, ওখানে থেকে এটা কন্টিনিউ করি, 1-1.5 মিনিটের মতো বাকি।
ওকে, সো প্রভা দুটা স্ক্রিনশট পাঠাইছে, সেগুলো নিয়ে আবার দেখি কি বলছে। প্রভা নিচে এখনো আসে নাই মিটিং এ, আসুক। একশিট কি বাকিদের পড়া হচ্ছে বাসায়? ভাবিও পড়ালেখার কি অবস্থা? করতেছি ভাইয়া। করতেছো? বলো, প্রভা নিজে কোথায় হারায় গেল? হ্যাঁ, আমার না ফ্লুইড মুভমেন্ট নিয়ে একটা প্রবলেম ছিল, যে ল্যামিনার ফ্লো এন্ড টার্বুলেন্ট ফ্লোতে। কি নিয়ে বুঝি নাই। ল্যামিনার ফ্লো এন্ড টার্বুলেন্ট ফ্লো, যে তুমি একটা নোটে লিখছিলে না যে একটা ফুটবল যে ডিরেকশনস অফ স্পিনস এন্ড এয়ার ফ্লো আর অপোজিট, উপর দিকে লো ভেলোসিটি থাকে আর নিচের হ্যাঁ দিকে হ্যাঁ, হাই ভেলোসিটি থাকে, সেটা একটু প্রবলেম আছে। ম্যাগনাস ফোর্স নিয়ে। হ্যাঁ, ওকে, তো ম্যাগনাস ফোর্স এর ওখানের মধ্যে কাজটা কি? দাঁড়াও, আমি এখানে একটা পিডিএফ আছে, ওখানে দেখাবো। তো এখন এখানের মধ্যে দেখো, যে মনে করো a ball is going in this direction, ঠিক আছে? This is the direction of movement of the ball. তো as a whole বলটা কোন দিকে যাচ্ছে? Towards left, নাকি? জি, তো তাহলে রিলেটিভ টু দা বল বাতাস কোন দিকে যাবে? অপোজিট দিকে। right. তো তাহলে বাতাস এরকম যাচ্ছে, এরকম। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো, তুমি বলো কোন দিকে স্পিন করতে চাও, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? Clockwise. ক্লক স্পিন ডিরেকশন। So the ball is spinning in this direction. Okay. তো এখন দেখো, বলটা অ্যাজ আ হোল কোন দিকে যাচ্ছে? টুয়ার্ডস লেফট। আর দেখো তো স্পিনিং ডিরেকশনটা, বটম পার্ট অফ দা বল কোন দিকে স্পিন করতেছে? টুয়ার্ডস লেফট Clockwise, নাকি রাইট? রাইট সাইডে। রাইটে? ক্লকওয়াইজ না? হ্যাঁ, তো তাহলে অ্যারোটা কোন দিকে? ওটা তো লেফটে। এই যে বটম পার্ট অফ দা বল, এই যে বটম পার্ট অফ দা বল কোন দিকে স্পিন লেফটে, করতেছে? লেফটে, লেফটে। লেফটে। সো তাহলে স্পিন ডিরেকশনও লেফটে, অ্যাজ আ হোল সে যাচ্ছেও লেফটে। সো তার মানে কি, লেফট ডিরেকশনে কি ভেলোসিটিটা কি হবে? বেশি হবে না বেশি। রিলেটিভলি বটম পার্টে। তো তাহলে বটম পার্টে বলের ভেলোসিটিটা হলো রিলেটিভলি হাইয়ার। আর উপরের পার্টে কি দেখো তো, অ্যাজ আ হোল যাচ্ছে সেই দিকে, কিন্তু the upper part of the ball is moving away from the direction of movement of the ball, নাকি? হ্যাঁ, তো তাহলে আপার পার্ট অফ দা বলে কি ভেলোসিটিটা কম। তো তার মানে নিচের দিকে ভেলোসিটি বেশি, উপরের দিকে ভেলোসিটি কম। তো যেই সাইডে ভেলোসিটি বেশি হয় ওই দিকে কি টার্বুলেন্ট ফ্লো হওয়ার পসিবিলিটি বেশি না, আর টেন্ডেন্সি বেশি। বেশি না? তো তার মানে নিচের দিকে টার্বুলেন্ট ফ্লো হবে আর উপরের দিকে কি ভেলোসিটি কম, তো তার মানে উপরের দিকে ল্যামিনার ফ্লো হবে। আর টার্বুলেন্ট হইলেও ওখানের মধ্যে কি পাবে? ফোর্সটা কম পাবে, নাকি? হ্যাঁ, তো তাহলে ভেলোসিটি যেখানে বেশি ওখানে টার্বুলেন্ট ফ্লো, ভেলোসিটি যেখানে কম ওখানে টার্বুলেন্ট হইলেও ফোর্সটা কি পাবে? কম। তো এটা করবেটা কি তাহলে? বলটাকে কোন দিকে পুশ করবে বলো তো? নিচে লেফটে। আর উপরে লেস টার্বুলেন্ট। সো নিচের থেকে উপরের দিকে কি করবে? একটা ধাক্কা দিবে। বুঝতে পারছো?
আর বলটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করতো তো তখন কি হইতো? তখন উপরে টার্বুলেন্ট হইতো আর নিচে লেস টার্বুলেন্ট আর ল্যামিনার, তো তখন ডাউনওয়ার্ড একটা ফোর্স পাইতো। বুঝতে পারছো? ওকে, আচ্ছা প্রভার যেই স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, তো এখন এখানের মধ্যে কি এই গ্রাফটা ভেলোসিটির গ্রাফ নাকি প্রভা? না, কলিশনের গ্রাফ। হ্যাঁ, ভেলোসিটি টাইম গ্রাফ কলিশনেরটা। হ্যাঁ, যে কলিশনেরটা যেটা এখন দেখানো আছে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে তোমার ডিউরিং আ কলিশন কি হয়, মোমেন্টাম তো অলওয়েজ কনজার্ভ, কিন্তু কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকতেও পারে নাও থাকতে পারে, তাই তো? হ্যাঁ, তো এখন এখানের মধ্যে দেখো যে ডিউরিং দা বিফোর দা কলিশন কি হচ্ছে, তো ব্যাপারটা পরে শোনাই। হোয়াট ইজ হ্যাপেনিং বিফোর দা কলিশন, দেখো তো। সাপোজ আ ট্রলি এ কোলাইডস উইথ আ স্টেশনারি ট্রলি বি। ব্যাপারটা খেয়াল করো, আমাদের সিচুয়েশনটা কেমন। বিফোর দা কলিশন ট্রলি বি কিসে আছে, রেস্টে, বলছো না যে স্টেশনারি ট্রলি বি নাকি? হ্যাঁ, তো ইনিশিয়ালি ট্রলি বি হলো রেস্টে, আর ট্রলি এ জাস্ট কি করতেছে, মুভ করতেছে। কোন দিকে মুভ করবে? কলিশন করার জন্য তো বি এর দিকেই যাইতে হবে নাকি? হ্যাঁ। ওকে, সো তাহলে বি এর দিকে যাচ্ছে। সো ইনিশিয়ালি ভেলোসিটিটা জাস্ট কার মধ্যে আছে? ট্রলি এর মধ্যে। ট্রলি এ। সো দিস ইজ দ্য ভেলোসিটি বিফোর দ্য কলিশন, এই যে গ্রাফের মধ্যে দেখতেছো। সো দিস ইজ দ্য ভেলোসিটি। নাও আফটার দ্য কলিশন যদি তারা একসাথে জয়েন হয়ে যায়, লেগে যায়, এখন কি হবে? ইন অর্ডার টু কনজার্ভ দ্য মোমেন্টাম বিফোর কলিশন আফটার কলিশন, মোমেন্টাম তো ফিক্সড, তো তাহলে মোমেন্টাম যদি ফিক্স থাকে, এখন কি হয়ে গেল, আফটার দ্য কলিশন ম্যাস বেড়ে গেল না, যে দুইটা একসাথে কম্বাইন্ড ওয়েতে মুভ করতেছে, তো তাহলে কি হয়েছে, ম্যাসটা বাড়ছে নাকি? হ্যাঁ। তো মোমেন্টাম হলো কনস্ট্যান্ট, ম্যাস যদি বাড়ে তো তাহলে আফটার কলিশন ভেলোসিটি কি হবে, কমবে নাকি? হ্যাঁ। যে এর জন্য আফটার দ্য কলিশন দ্য ভেলোসিটি ইজ লেস দ্যান বিফোর। সো এই জায়গাটার মধ্যে কি হয়েছে, কলিশনটা হচ্ছে, বুঝছো? ওকে, এরপরে তুমি তো স্ক্রিনশট পাঠাচ্ছো দুইটা, এর পরেরটায় কি প্রবলেম? প্রভা এইটা? ও আচ্ছা, ওই জিনিসটা এক্সপ্লেনেশনটা বুঝতে পারছি। হ্যাঁ। ঠিক আছে, এরপরে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে পরে তো ভালো। তোমরা তো অলরেডি তোমাদের স্ক্রিপ্টস পেয়ে গেছো না? তোমাদেরকে মার্ক স্কিমটা দেওয়া হয়েছে আগের টেস্টে, আনিসা? আচ্ছা ঠিক আছে, মার্ক স্কিমটা এখন তাহলে দাঁড়াও 1 মিনিট ফরওয়ার্ড করে দেই। 2B না, ম্যাটেরিয়ালস। তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। তোমাদের ডিটেইলসটা নেওয়া হয়েছিল এটা। নিজেরা ফার্স্টে মার্ক স্কিমের থেকে দেখে ট্রাই করে বুঝার যে কেন কেন কোথায় কোথায় মার্কস গেছে, এন্ড স্টিল যদি কোনো এরকম কনফিউশন থাকে ওইটা তো আমরা থার্সডে ক্লাসে সলিউশনের সময় দেখাবো। ওকে, ঠিক আছে, তো তাহলে আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করব। সবাই ফ্রাইডের জন্য ভালো মতো প্রিপারেশন। ওকে।
আল্লাহ হাফেজ।